আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আর ইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় ডেবিট ক্রেডিট, এসএসসি 10 নম্বর ক্লাস। ডেবিট ক্রেডিট সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের কয়েকভাবে আলোচনা করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে স্বাভাবিক ধারণা কি, প্রচলিত ধারণা দেশীয় বইতে, বিদেশি বইতে, এবং লাস্টে আমার অভিমত। স্বাভাবিক ধারণা, ডেবিট ক্রেডিট হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র। ডেবিট ক্রেডিট হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র, যাকে মানুষের জিহ্বার সাথে তুলনা করা যেতে পারে। মানুষের জিহ্বা যেমন পরিষ্কার যদি না থাকে, ঘাযুক্ত থাকে, তাহলে তাকে যত সুস্বাদু খাবার খেতে দেয়া হোক না কেন, সে যেমন খাবার কেমন স্বাদ হয়েছে, ভালো না মন্দ, সে যেমন এটা কোনো মন্তব্য করতে পারে না, তেমনি ডেবিট ক্রেডিটের ধারণা পরিষ্কার না থাকলেও হিসাব বিজ্ঞান থেকে কোনো স্বাদ আস্বাদন করা সম্ভব না। তো এটা হচ্ছে স্বাভাবিক ধারণা বলা যেতে পারে। আর দুই হচ্ছে প্রচলিত ধারণা। প্রচলিত ধারণা দেশীয় বইতে, আবার বিদেশি বইতে। দেশীয় বইতে যে ধারণা আমাদের দেশের বইগুলোতে আছে, যে ব্যয় সম্পত্তি বৃদ্ধি ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট, আর হ্রাস হলে অবশ্যই বিপরীত। তো কেন, সেটার কোনো ব্যাখ্যা নেই। এটার আবার একটা সংক্ষিপ্ত রূপ মানে সব লোকমুখে প্রচলিত হয়েছে, সব ডেবিট আদম ক্রেডিট। সব ডেবিট আদম ক্রেডিট। সবের দন্তস্ব মানে হচ্ছে সম্পত্তি, আর বয়ের হচ্ছে ফুল মিনিং হচ্ছে ব্যয়। সব বলতে সম্পত্তি, ব্যয়। আর আদম হচ্ছে আয় দায় মূলধন। আয় দায় মূলধন। কিন্তু কেন এই ব্যাখ্যাটা প্রচলন নাই? তো তারপরে বিদেশি বইতে যেটা, বিশেষ করে কাইসুকি মিলের বইতে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটার বাংলা যেটা হলো যে ডেবিট ক্রেডিট হলো একটা পরিভাষা, যা একটি হিসাবের বাম পার্শ্ব ডেবিট, ডান পার্শ্ব ক্রেডিট। ইংরেজিতে যেটা লেখা আছে, টার্ম ডেবিট ইন্ডিকেট দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট ইন্ডিকেটস দ্য রাইট সাইড। তার মানে ডেবিট ক্রেডিট একটি পরিভাষা, যা একটি হিসাবের বাম পার্শ্ব ডেবিট এবং ডান পার্শ্ব ক্রেডিট নির্দেশ করে। কিন্তু কেন, সে ব্যাখ্যা করা হয়নি। আর যে সমস্ত বই আছে সেগুলোতে এতটুকু খুঁজে এত এত মিনিমাম যে একটা ব্যাখ্যা, সেটাও খুঁজে পাওয়া যায় না। তো এই ডেবিট ক্রেডিট ব্যাপারে আমার যে অভিমত, আমার বইতে, আমার 3টা বইতে আমি যেটা লিখেছি এবং ব্যাখ্যা সহ লেখার চেষ্টা করেছি ইনশাল্লাহ, সেটা হচ্ছে কি, মানুষের জীবনে প্রতিটা কাজে যেমন সুবিধা অসুবিধা আছে, তেমনি কৃত্রিম সত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানেরও প্রতিটা লেনদেনের সাথে সুবিধা ও অসুবিধা ওতপ্রোতভাবে জড়িত, যা আমরা লেনদেন শব্দ থেকে বুঝে নিতে পারি। লেনদেন, নেওয়া দেওয়া। যদি কিসের নেওয়া দেওয়া? অবশ্যই আর্থিক সুবিধা বা সেবার নেওয়া দেওয়া। একটা লেনদেনের মাধ্যমে যতটুকু সুবিধা পাওয়া যায়, ঠিক সমপরিমাণ সুবিধা দেওয়া হয়, যা সুবিধা পাওয়ার বিনিময়ে সমপরিমাণ অসুবিধা মেনে নেওয়া বলা যায়। একটা লেনদেনের মাধ্যমে যতটুকু সুবিধা পায়, ঠিক সমপরিমাণ সুবিধা দেওয়া হয়। তাহলে সুবিধা পাওয়ার বিনিময়ে সমপরিমাণ অসুবিধা মেনে নেওয়া বলা যায়। আর এই সুবিধা অসুবিধার ওপর ভিত্তি করেই ইটালির ধর্মযাজক, গণিতশাস্ত্রবিদ লুকা প্যাসিলি ব্যবসায় লেনদেন থেকে নির্ভুল আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। আর এই দুতরফা দাখিলা পদ্ধতি পরবর্তীতে পরিবর্তন করে ডেবিট ক্রেডিটের ধারণায় উন্নীত করা হয়। তাহলে আমাদের এই ধারণাটা কি দাঁড়ালো, যে সুবিধা পাওয়া হচ্ছে ডেবিট, সুবিধা দেওয়া হচ্ছে ক্রেডিট। সুবিধা পাওয়া ডেবিট, সুবিধা দেওয়া ক্রেডিট। তো
তো সুবিধা পাওয়াকে আমরা যেটা টেক বলতে পারি, দেওয়াটা গিভ বলতে পারি। দ্যাট মিন্স গিভ অ্যান্ড টেকই হচ্ছে ডেবিট ক্রেডিটের আসল ধারণা। তার মানে গিভ অ্যান্ড টেকটা এটা যখন থেকে প্রচলন হয়েছে, আসলে ওইটাই হচ্ছে ওই ধারণাটাই হিসাব বিজ্ঞানে এসে ডেবিট ক্রেডিটের ধারণা হিসাবে রূপান্তরিত হয়েছে। তো এটা আসলে নতুন কোনো ধারণা না, এটা আসলে এই গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা যখন থেকে আসলে আদিম যুগেই যখন বিনিময় প্রথা শুরু হয় এবং একজন দেখা যাচ্ছে উভয় একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে লেনদেন হয়, যেহেতু উভয়ের পণ্যদ্রব্য সমমানের না, তো কম বেশি, সুতরাং হিসাব রাখার প্রয়োজন হয় এবং তখন থেকেই গিভ অ্যান্ড টেক প্রচলিত হয়ে যায়। তো গিভ অ্যান্ড টেকটা আসলে গিভ অ্যান্ড টেকটা নতুন কোনো ধারণা না, ঠিক ডেবিট ক্রেডিট তাই আসলে গিভ অ্যান্ড টেকটাই হচ্ছে ডেবিট ক্রেডিটের মূল ধারণা। তো এখানে টেক হচ্ছে সেবা বা সুবিধা পাওয়া, আর গিভ হচ্ছে সেবা বা সুবিধা দেওয়া। তো সুবিধা বা সেবা পাওয়া, পাওয়া মানে পেয়ে ফেলা নয়, পাওয়া মানে পেয়েছি এবং কিছু পাবো। সুবিধা বা সেবা পাওয়া, তো পাওয়া দুই প্রকার, পেয়েছি এবং পাবো। যে সুবিধা পেয়েছি, ব্যবহার করেছি, ভোগ করেছি, সেটা হচ্ছে খরচ। সংক্ষেপে যেটা আমরা আমাদের মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইতে লেখা হয়েছে ইএক্স, মানে এক্সপেন্স। তার মানে যে সেবা বা সুবিধা পেয়েছি, ব্যবহার করেছি, ভোগ করেছি, সেটা হচ্ছে খরচ। আর যে সুবিধা পাবো সেটা হচ্ছে সম্পত্তি। আমরা এর আগে সম্পত্তির সংজ্ঞায় বলেছি, ব্যবসায় আর্থিক অধিকারসমূহ যাহা হইতে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। সেই অধিকারসমূহ ব্যবসা পরিমণ্ডলে থাকতে পারে বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেও থাকতে পারে। তাহলে সুবিধা পেয়েছি সেটা হচ্ছে খরচ, আর যে সুবিধা পাবো সেটা হচ্ছে সম্পত্তি। যেহেতু খরচ সম্পত্তির মাধ্যমে সুবিধা পাওয়া যায়, তাই খরচ সম্পত্তি বোঝাতে ডেবিট শব্দ ব্যবহার করা হয়েছে। সুবিধা বা সেবা পাওয়া ডেবিট, আর যেহেতু খরচ সম্পত্তির মাধ্যমে সুবিধা পাওয়া যায়, তাই খরচ সম্পত্তি বোঝাতে ডেবিট শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলতে পারি খরচ এবং সম্পত্তির সংক্ষিপ্ত বা ডাকনাম ডেবিট। ডেবিট তাহলে ডেবিট হয়ে গেল। ক্রেডিটকেও ঠিক একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, সেবা বা সুবিধা দেওয়া হচ্ছে ক্রেডিট, সেবা বা সুবিধা দেওয়া হচ্ছে ক্রেডিট। দেওয়া মানে দিয়ে ফেলা নয়, দেওয়া দুই প্রকার, দিয়েছি এবং দেব। যে সেবা বা সুবিধা দিয়েছি সেটা হচ্ছে আয়, সংক্ষেপে আর যে সুবিধা দেব সেটা হচ্ছে দায় এবং মূলধন। যে সেবা বা সুবিধা দেব সেটা দায় এবং মূলধন। যেটা তৃতীয় পক্ষকে দেব সেটা হচ্ছে দায়, আর যেটা মালিক পক্ষ মানে দ্বিতীয় পক্ষকে দেব সেটা হচ্ছে মূলধন। তাহলে সেবা বা সুবিধা দেওয়া হচ্ছে ক্রেডিট। সেবা সুবিধা দেওয়া দুই প্রকার, দিয়েছি এবং দেব। যে সেবা সুবিধা দিয়েছি সেটা হচ্ছে আয়, আর যে সেবা বা সুবিধা দেব সেটা হচ্ছে দায় এবং মূলধন। তৃতীয় পক্ষকে যেটা দেব সেটা হচ্ছে দায়, আর যেটা দ্বিতীয় পক্ষকে দেব, মালিক পক্ষকে দেব, সেটা হচ্ছে মূলধন। যেহেতু আয় দায় মূলধনের মাধ্যমে সেবা বা সুবিধা দেওয়া হয়, তাই আয় দায় মূলধন বোঝাতে ক্রেডিট শব্দ ব্যবহার করা হচ্ছে। সুতরাং আমরা আবারও স্বাভাবিকভাবে বলতে পারি আয় দায় মূলধনের সংক্ষিপ্ত বা ডাকনাম ক্রেডিট। তো এখন আমাদের মাথায়, অনেকের মাথায় প্রশ্ন আছে যে স্যার আসলে ডেবিট ক্রেডিট নাম হলো কেন, অন্য কোনো সহজ একটা নাম হতে পারত, এইরকম বিদঘুটে নাম কেন হলো? হ্যাঁ, আসলে প্রশ্ন মাথায় আসাই স্বাভাবিক, যেমন ডেবিট বা ক্রেডিট শব্দ হলো কেন। আসলে এটা যদি আমাদের কোনো বাঙালি কোনো ব্যক্তি যদি ডেবিট ক্রেডিটের ধারণা লিখতেন, তাহলে নিশ্চয় ডেবিট ক্রেডিট শব্দ ব্যবহার করতেন না। আসলে ডেবিট ক্রেডিট শব্দটা হচ্ছে ইটালি শব্দ। ইতালিতে যেহেতু ঘনিষ্ঠত লোকা প্যাসুলি ইটালিয়ান শব্দ, এটাকে ল্যাটিন শব্দ বলা হয়। তো এখানে আমরা যদি বাঙালি কোনো ব্যক্তি এই ধারণা হলো ব্যাখ্যা করতেন, তাহলে নিশ্চয়ই অ আ ক খ একটা নাম রাখতে পারতেন। আবার বলা যায় যে সৌদি আরবের কোনো ব্যক্তি যদি এই ধারণাটা ব্যাখ্যা করতেন,
তাহলে আলেফ বা তাসা একটা নাম রাখতে পারতেন। সুতরাং আসলে কি নাম রেখেছে সেটা বড় কথা নয়, আসলে কি বোঝাতে চাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। আসলে আমি বাস্তবে স্টুডেন্টদের শিক্ষাতে যে ডেবিট ব্যাখ্যা করতে যে বিশেষ করে আমার একটা ছাত্রর নাম বলে মিরপুর একে, আমি ওদের বাসায় প্রায় 2.5 বছর ছিলাম। সেখানে যে আমার ছাত্রর নাম হচ্ছে শাহ সুফি মোহাম্মদ মোবাশ্বের আলী খান রুমি, তাকে রুমি বলে ডাকা হয়। আসলে এত বড় নাম তো আসলে ডাকা সম্ভব নয়, ওই জন্য আমরা বড় নামের পাশে আবার একটা সংক্ষিপ্ত নাম রাখি, তাকে রুমি বলা হয়। এখন রুমি অর্থ বিশেষ কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা বড় কথা না। আসলে রুমি বলতে এখানে শাহ সুফি মোহাম্মদ মোবাশ্বের আলী খান বোঝানো হয়েছে। তো ডেবিট ক্রেডিট এইরকম, আসলে ডেবিট ক্রেডিট বা অন্য কোই নামে ডাকা হচ্ছে সেটা বড় কথা না, আসলে ডেবিট দ্বারা কি বোঝাচ্ছে, ক্রেডিট দ্বারা কি বোঝা যাচ্ছে সেটাই বড় কথা। তাহলে কি দাঁড়ালো এখানে, যে খরচ সম্পত্তি ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। তার মানে খরচ সংক্ষেপে বলা হচ্ছে ই, আর সম্পত্তি সংক্ষেপে এ, ই এ ডেবিট, আর আয় সংক্ষেপে হচ্ছে আর দায় হচ্ছে এল, মূলধন হচ্ছে সি। তাহলে ই এ ডেবিট আর এল সি ক্রেডিট, ই এ ডেবিট আর এল সি ক্রেডিট। ই এ কেন ডেবিট, খরচ সম্পত্তি কেন ডেবিট, খরচ সম্পত্তির মাধ্যমে সুবিধা পাওয়া যায় তাই খরচ সম্পত্তি ডেবিট। আয় দায় মূলধন কেন ক্রেডিট, আয় দায় মূলধনের মাধ্যমে সেবা বা সুবিধা দেওয়া হয় তাই ক্রেডিট। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল যে খরচ সম্পত্তি ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। এখন এটা ধারণা ক্লিয়ার হলো, কিন্তু লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ধারণ করার জন্য এতটুকু ব্যাখ্যাই যথেষ্ট নয়, কারণ এখানে লেনদেন থেকে খরচ সম্পত্তি আয় দায় মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটে। যেহেতু খরচ সম্পত্তি ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট, তাহলে এটা অবশ্যই পজিটিভ অর্থে। দ্যাট মিন্স আমরা বীজগণিতের নিয়ম থেকে জানি যে কোনো সংখ্যার পাশে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে প্লাস ধরতে হয়। ঠিক একইভাবে যে খরচ সম্পত্তি ডেবিট, আসলে খরচ সম্পত্তি বৃদ্ধি ডেবিট, আর আয় দায় মূলধন ক্রেডিট আসলে আয় দায় মূলধন বৃদ্ধি ক্রেডিট। খরচ সম্পত্তি ডেবিট, খরচ সম্পত্তি বৃদ্ধি ডেবিট। কেন, খরচ সম্পত্তি বৃদ্ধির মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা পাওয়া যায়, সরাসরি সুবিধা পাওয়া যায়, আর আয় দায় মূলধন বৃদ্ধির মাধ্যমে প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়, সরাসরি সুবিধা দেওয়া হয়। তাহলে খরচ সম্পত্তি বৃদ্ধি ডেবিট, তাহলে খরচ সম্পত্তি হ্রাস ক্রেডিট। কেন হ্রাস ক্রেডিট, খরচ সম্পত্তি বৃদ্ধির মাধ্যমে সুবিধা পাওয়া যায়, আর খরচ সম্পত্তি হ্রাসের মাধ্যমে সুবিধা বা সেবা কম পাওয়া যায়। খরচ সম্পত্তি হ্রাসের মাধ্যমে সেবা বা সুবিধা কম পাওয়া যায়, মানে সেবা সুবিধা হারানো হয়। হারানো মানে যেটা দিয়ে দেওয়া, হারানো বলতে আসলে দিয়ে দেওয়া। এটা কীরকম দেওয়া, পরোক্ষভাবে দেওয়া। তার মানে খরচ সম্পত্তি হ্রাসের মাধ্যমে পরোক্ষভাবে সুবিধা দেওয়া হয়, এই জন্য খরচ সম্পত্তি হ্রাস ক্রেডিট। ঠিক একইভাবে আরএলসি প্লাস ক্রেডিট, কারণ প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়, আর আরএলসি মাইনাস আবার ডেবিট, কারণ আরএলসি মাইনাস মানে সুবিধা কম দেওয়া হয়, আরএলসি প্লাস হচ্ছে প্রত্যক্ষভাবে সুবিধা দেওয়া হয়, আর আরএলসি মাইনাস হচ্ছে সুবিধা কম দেওয়া হয়। সুবিধা কম দেওয়া বলতে অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত করা, নিজে লাভবান হওয়া। নিজে লাভবান হওয়া কিভাবে লাভবান হওয়া, পরোক্ষভাবে লাভবান হওয়া। তার মানে আরএলসি মাইনাসের মাধ্যমে পরোক্ষভাবে সুবিধা পাওয়া যায়, আর সুবিধা পাওয়া যেহেতু ডেবিট তাই আরএলসি মাইনাসও ডেবিট। তাহলে এখানে কি দাঁড়াইলো, যে 5টা কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই 5টা ডেবিট হয়। এক্সপেন্স আর অ্যাসেট প্লাস হচ্ছে ডেবিট, আর আরএলসি মাইনাস তার মানে রেভিনিউ, লাইবিলিটিস, ক্যাপিটাল ডিক্রিজ ডেবিট। তাহলে 5টি কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই 5টা ডেবিট, আর 5টা কারণে সুবিধা দেওয়া হয়, এই 5টা ক্রেডিট। আরএলসি প্লাস আর ইএক্স আর এ মাইনাস, এই 5টা কারণে সুবিধা দেওয়া হয়, এই জন্য এই 5টা ক্রেডিট হয়। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের ডেবিট ক্রেডিট ধারণা ক্লিয়ার হয়েছে আশা রাখি, যে আসলে
যে আমি ব্যয় সম্পত্তি ডেবিট করব, অবশ্যই ধারণা ঠিক। আয়দায় মূলধন ক্রেডিট করব, অবশ্যই ঠিক। কিন্তু কেন করব এটা আমাদের জানা অবশ্যই জরুরি। তাহলে আমাদের সংক্ষেপে আমরা কি সামারাইজ করতে পারি যে ব্যবসায়ের লেনদেন থেকে যে সমস্ত হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায় সেই হিসাবগুলো ডেবিট, আর ব্যবসায় লেনদেনের যে সমস্ত হিসাবের মাধ্যমে সুবিধা দেওয়া হয় সেগুলো ক্রেডিট। তার মানে সুবিধা পাওয়া ডেবিট, সুবিধা দেওয়া ক্রেডিট। খরচ সম্পত্তি বৃদ্ধি এবং আয়দায় মূলধন হ্রাসের মাধ্যমে সুবিধা পাওয়া যায়, 5টা কারণে সুবিধা পাওয়া যায়, এই জন্য এই 5টা ডেবিট হয়। এবং আয়দায় মূলধন বৃদ্ধি এবং খরচ সম্পত্তি হ্রাসের মাধ্যমে সুবিধা দেওয়া হয়, তার মানে যে 5টা কারণে সুবিধা দেওয়া হয় ওই 5টা ক্রেডিট হয়। তাহলে আমাদের ডেবিটকে ধারণা ব্যাখ্যা শেষ হলো। এখন আমরা আসলে ডেবিট ক্রেডিট নিয়ে তো মূলত জাবেদা করা হয়, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। এখন আমরা যে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ বা ব্যাখ্যা সহ আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি। তা আসলে আমরা জাবেদা বলি, হিসাব সমীকরণ বলি, আসলে লেনদেন বিশ্লেষণ ধারণা ক্লিয়ার হলেই আমাদের ডেবিট ক্রেডিট বা জাবেদা এবং হিসাব সমীকরণ 99% শেষ হয়ে যায়। আর হিসাব বিজ্ঞানের প্রতিটা অধ্যায় 90% শেষ। আদবল স্যার 10% কেন? যে হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারে নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে, রূপরেখা আছে, সে কারণে 10% বাকি। হ্যাঁ, আমরা উদাহরণ 1-এ দেখতে পাচ্ছি, খ নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে যে লেনদেনের কারণ বা ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমরা এটাই আলোচনা করতে পারি যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হবে। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এর আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো আমরা তারিখের পরে আমরা উদ্দেশ্য কলামটি নিয়েছি। হ্যাঁ, পদ্ধতিগতভাবে হিসাব বিজ্ঞান শেখার জন্য লেনদেন বিশ্লেষণে গুরুত্ব সর্বাধিক, বেশ কয়েকবার বলেছি কথাটা। এখানে যদিও উদ্দেশ্য কলামটি আমরা নেইনি, কিন্তু আমরা যথারীতি লেনদেন বিশ্লেষণের যে 3টা ধাপ, প্রথম ধাপ হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয় ধাপ ভিত্তি হিসাব, তৃতীয় ধাপ হচ্ছে বিপরীত হিসাব, যথারীতি ওটা ফলো করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখি ডিসেম্বর 1 তারিখে নগদ 15 লাখ টাকা মূলধন স্বরূপ কারবারে আনা হলো। এটা উদ্দেশ্য 1, মূলধন আনার জন্য মুখে মূলধন কথাটি উচ্চারণ হচ্ছে মূলধন হচ্ছে ক্রেডিট, মূলধন বৃদ্ধি, তাই হচ্ছে ক্রেডিট সি প্লাস। মূলধন বৃদ্ধি পাচ্ছে কিভাবে? নগদে। নগদান সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, এই জন্য নগদান ডেবিট। তো ডেবিটে ঘরে টাকা আর মূলধন ক্রেডিটে ঘরে টাকা। তার মানে আমরা বুঝে নিলাম যে ডেবিট ক্রেডিটের নির্ণয় করা যদি চাই তাহলে আমরা করব তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট কলাম আর হচ্ছে ক্রেডিট কলাম। আর কারণ বা ব্যাখ্যা জানতে চাইলে আমরা লাস্টে দেব কারণ বা ব্যাখ্যা। আবার প্রভাবও বলা যায়, সেটা আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি যে কারণ বা ব্যাখ্যা বা প্রভাব। তাহলে 1 তারিখ গেল। তারপরে যেহেতু এটা হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, দ্যাট মিন্স এটা হচ্ছে কাপড় ব্যবসায়ী, ডিসেম্বর 12 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। এটা উদ্দেশ্য নম্বর 4, খরচের জন্য। খরচ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে খরচের নাম ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। কিভাবে? বাকিতে। তো বাকিতে কোনো কিছু ক্রয় করলে প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পায়, প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পাচ্ছে তাই ক্রেডিট। তাহলে 12 তারিখ গেল। 23 তারিখ
23 তারিখে বলা হচ্ছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এটা হচ্ছে উদ্দেশ্য 3 সম্পত্তি ক্রয়ের জন্য। সম্পত্তি কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে সম্পত্তির নাম আসবাবপত্র, সম্পত্তির নাম আসবাবপত্র, আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাই হচ্ছে ডেবিট। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? নগদে, নগদান সম্পত্তি হ্রাস পাচ্ছে। এই যে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এটাই হচ্ছে ডেবিট ক্রেডিট কারণ বা ব্যাখ্যা, কারণ বা ব্যাখ্যা। তাহলে 23 তারিখ গেল। তারপরে ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। এটা ঠিক 12 তারিখের মতো। 4 খরচের জন্য, খরচ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, খরচের নাম বেতন খরচ, বেতন খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, বেতন খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। কিভাবে? নগদে, নগদান, নগদান সম্পদ হ্রাস, তাই হচ্ছে ক্রেডিট। তারপরে ডিসেম্বর 30 নগদে কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে উদ্দেশ্য 5 আয়ের জন্য। আয় কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, আয়ের নাম কমিশন আয়, কমিশন আয়, তাই হচ্ছে কমিশন আয়, কমিশন আয় বৃদ্ধি পাচ্ছে, কমিশন আয় বৃদ্ধি পাচ্ছে তাই হচ্ছে ক্রেডিট। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? নগদে, তাই নগদান হচ্ছে ডেবিট, নগদান হচ্ছে ডেবিট, কারণ নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, নগদ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তারপরে লাস্ট ওয়ান ডিসেম্বর 31 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মনে হয়, ঠিক কনফার্ম মনে নেই, যে ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা, সেটা হচ্ছে কারবারি বাট্টা, সেটা হিসাবভুক্ত হয় না। কারবারি বাট্টা আসলে পণ্য লিখিত মূল্য অপেক্ষা যতটুকু কম মূল্যে পণ্যের মূল্য ধার্য করা হয়, সেই কমটুকে কারবারি বাট্টা। এটা পণ্যের মূল্য ধার্য করার সময় বাদ পড়ে যায়। এটা ক্রেতা বিক্রেতা কারোর জন্য আয় খরচ নয়, এই জন্য এটা হিসাবভুক্ত করা হয় না। সুতরাং এখানে টাকা কমে যাবে। 1,20,000-এর 5% হচ্ছে 6,000, 6,000 টাকা কমে গেলে থাকে 1,14,000 টাকা। তাহলে এটা হচ্ছে যেহেতু চেক দ্বারা পূর্ণ করায়, উদ্দেশ্য 4 খরচের জন্য, খরচের নাম ক্রয়, ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, ক্রয় খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। ক্রয় খরচ কিভাবে বৃদ্ধি পাচ্ছে? চেক দ্বারা, চেক দ্বারা। তাহলে ব্যাংক সম্পত্তি হ্রাস তাই ক্রেডিট, ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, ব্যাংক ক্রেডিট। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডেবিট ক্রেডিট আলোচনা করলাম এবং ডেবিট ক্রেডিট নির্ণয় কারণ বা ব্যাখ্যা সহ জানলাম। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ মেবি জাবেদা নিয়েই করা হবে, সেটা আসলে ঠিক কনফার্ম এই মুহূর্তে করে নেয়নি। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।